তো দেখো, আমরা প্রথমত শুরু করব জন মিল্টন। তো জন মিল্টনের আমাদের একটা কবিতা আছে, মহাকাব্য প্যারাডাইস লস্ট বুক ওয়ান। আচ্ছা, এই প্যারাডাইস লস্ট যেন কয়টা বইয়ে বিভক্ত? প্যারাডাইস লস্ট এই বইটা কতটা বইয়ে বিভক্ত বলো? কতটা বইয়ে বিভক্ত এটা? এটার কয়টা বই আছে? তো আজকে হলো সাডেনলি তোমাদের ক্লাসটা একটু মানে প্ল্যান করলাম যে ক্লাসটা নিব। সারাদিন আমি ব্যস্ত ছিলাম, তো ব্যস্ত থাকার কারণে হলো ফাইনাল ইয়ারের ক্লাসটা রেডি করতে পারি নাই, যেহেতু ওদের টেক্সট পড়াচ্ছি, তো টেক্সট পড়ানোর একটা কি প্রিপারেশনের দরকার থাকে, ওটা করতে পারি নাই। তো যেহেতু ওদের আজকের ক্লাসটা শুক্রবারে শিফট করে ফেলছি, তো আমি ভাবতেছি যে যেহেতু এখানে আজকে একটা টাইম পাইলাম, তো তোমাদের ব্রিফের একটা ক্লাস নিয়ে নিই। ওকে? তোমরা যারা লিঙ্গুইস্টিক্স এর বেসে আছো তাদেরকেও খুব শীঘ্রই, মানে আপাতত এই সপ্তাহ না, সামনের সপ্তাহ নিতে হবে। যেহেতু এই সপ্তাহটা লাস্ট মিনিট প্রিপারেশনের কিছু ক্লাস নিব, ওই ক্লাসটা মানে শেষ করে দেন হলো লিঙ্গুইস্টিক্স ক্রিটিসিজমস এই ব্রিফ গুলো নেওয়া হবে। দেখো, আচ্ছা, আমার এখানে বুঝতেছি না আজকে নেট কি প্রবলেম হচ্ছে নাকি শো করতেছে না বিষয়গুলো। তো প্রথম প্রশ্ন হলো, আমরা জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক অন বলতে পড়বো। তো এখানে প্রথম প্রশ্নটা হলো, হোয়াট ইজ অ্যান এপিক? এপিক কি? এপিক মানে কি? মহাকাব্য। মহাকাব্য কি? এই প্রশ্নটা তোমাদের প্যারাডাইস লস্টের কন্টেস্ট থেকেও আসতে পারে, আবার ফেয়ারি কুইনের কন্টেস্ট থেকেও আসতে পারে। ওকে, কন্টেস্ট থেকে আসতে পারে। তো আমাদের সিম্পলি বলতে হবে এখানে মহাকাব্য কাকে বলে বা মহাকাব্য কি। An epic is a long narrative poem. তো একটা মহাকাব্য হলো একটা দীর্ঘ বর্ণনামূলক কবিতা, written in an elevated or grand style, যেটা কিনা লিখিত হয় উন্নত এবং মহৎ স্টাইলে। ওকে, প্রথমটা গেল। দেন, হু ওয়াজ মিল্টন? মিল্টন কে? জন মিল্টন ওয়াজ দ্য গ্রেটেস্ট এপিক পোয়েট ইন ইংলিশ লিটারেচার। তো জন মিল্টন ছিলেন ইংরেজি সাহিত্যের একজন সর্বশ্রেষ্ঠ মহাকাব্য রচয়িতা কিংবা কবি। আচ্ছা, জন মিল্টন কোন যুগে বিলং করে? হি বিলং টু পিউরিটান এজ। অনেক সময় প্রশ্ন করতে পারে, জাস্ট মনে রাখবা। হোয়াট ডু ইউ মিন বাই দ্য রেস্টোরেশন পিরিয়ড? তো রেস্টোরেশন পিরিয়ড বলতে তুমি কি বুঝো? এখানে কথাটা তোমাকে বুঝতে হবে, রেস্টোর। রেস্টোর মানে কি? রেস্টোর বলতে কি বুঝো বলো? রেস্টোরড বলতে কি বুঝো? রেস্টোর হলো পুনরুদ্ধার, মানে পুনরায় একটা জিনিস আবার ফিরিয়ে আনা। ওকে, এটাকে রেস্টোর বলা হয়। তো এখানে বলতেছে রেস্টোরেশন পিরিয়ড বলতে কি বুঝো? তো the restoration period refers to a significant era in English history. তো রেস্টোরেশন যুগ অথবা পিরিয়ড বলতে ইংরেজি সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ সময়কে বোঝায়, that began in 1660, যেটা কিনা শুরু হয়েছিল 1660 সালে, when চার্লস টু was restored to the monarchy of England, যখন ইংল্যান্ডের রাজতন্ত্রে পুনরায় চার্লস টু কে কি করা হয়? প্রতিষ্ঠিত করা হয়। তো তখনই মূলত রেস্টোরেশন যুগের সূচনা ঘটেছে। Whom does Milton invoke to in his epic Paradise Lost, and what is his purpose in the invocation? প্রশ্ন কিন্তু এখানে দুইটা করছে, তো খেয়াল করো। প্রথমে বলছে কাকে সে আহ্বান করেছে। তো কাকে করেছিল? হেভেনলি মিউজ অর গড, এটা দিবা প্রথমে। Milton invokes to the heavenly muse or god for his assistance in writing his epic Paradise Lost. তার সাহায্যের জন্য। তো মিল্টন তার মহাকাব্য প্যারাডাইস লস্ট লেখার জন্য
স্বর্গীয় যে তোমার কি মিউস, এই মিউস কিংবা ঈশ্বরকে সে আহ্বান জানায়, যাতে করে তিনি কি করে তার সহায়তা করে সে এই প্যারাডাইস লস্ট কবিতাটা লিখতে। তার মানে উপরে দুইটা প্রশ্ন করছে, খেয়াল করবা। তুমি যদি মানে প্রশ্ন যদি করে হুম ডাজ মিল্টন ইনভোক টু ইন হিজ এপিক প্যারাডাইস লস্ট, তাহলে কিন্তু তোমার উত্তর এতটুকু দিলে হচ্ছে মিল্টন ইনভোকস টু দ্য হেভেনলি মিউজ অর গড, এতটুকু দিলে হবে। তার পরবর্তী প্রশ্নটা মানে পরবর্তী অংশটা যদি করে যে হোয়াট ইজ হিজ পারপাস ইন দি ইনভোকেশন, তো এই আহ্বানে তার উদ্দেশ্যটা কি ছিল, ফর হিজ অ্যাসিস্ট্যান্স, তার সহায়তা, ইন রাইটিং হিজ এপিক প্যারাডাইস লস্ট, তার মহাকাব্য লিখতে তার সহায়তা। গেল এটা। হোয়াট ইজ কেয়াস? কেয়াস কি? কেয়াস মানে এমনিতে আমরা বুঝি সাধারণ দৃষ্টিতে শোরগোল কিংবা হট্টগোল, কিন্তু আমাদের প্যারাডাইস লস্ট এর দৃষ্টিকোণে এই কেয়াসের একটা তাৎপর্য আছে। ওকে, কেয়াসের একটা তাৎপর্য আছে, তো চলো দেখি কি বলছে এখানে। In Paradise Lost, chaos is the dark, wild and confusing space. তো প্যারাডাইস লস্ট এর মধ্যে এই কেয়াস হলো একটা অন্ধকার, একটা হিংস্র, একটা বন্য মানে বর্বর এবং বিশৃঙ্খল একটা স্থান, দ্যাট লাইজ বিটুইন হেভেন অ্যান্ড হেল, যেটা কিনা স্বর্গ এবং নরকের মাঝামাঝি মানে মাঝে অবস্থিত। প্রথম পাঁচটা সকলের কাছে ক্লিয়ার কিনা জানো? প্রথম পাঁচটা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো? প্রথম পাঁচটা সকলের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? প্রথম পাঁচটা ক্লিয়ার কিনা বলো? ওকে, দেন আমরা মুভ করি। দেখো, হাউ ওয়াজ শয়তান পানিশড বাই গড, মানে ঈশ্বর কিভাবে শয়তানকে শাস্তি দিয়েছেন। এজ শয়তান রিবেলড এগেইনস্ট গড, যেহেতু শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, হি এক্সপেলড, এখানে হিটা কিন্তু গড। ওকে, হি এক্সপেলড হিম, সে তাকে কি করেছে, বিতাড়িত করে দিয়েছে, অ্যান্ড হিজ ফলোয়ার্স ফ্রম হেভেন। তো যেহেতু শয়তান গডের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাই গড তাকে এবং তার অনুসারীদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে। ওকে, এটা হলো 6 নম্বরের উত্তর। অথবা হোয়াই দিয়েও করতে পারে প্রশ্নটা, যে হোয়াই ওয়াজ শয়তান পানিশড বাই গড, একই কথা হবে। ওকে, কেন? তো কেন মানে কি, এখানে অ্যাজটা হলো তোমার কারণ অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর হোয়ার ওয়াজ দ্য প্রিজন ফর দ্য ফলেন অ্যাঞ্জেলস মেড, তো প্রথিত যে তোমার অ্যাঞ্জেল, এই অ্যাঞ্জেলদের জন্য কোথায় কারাগার তৈরি করা হয়েছিল, ইন হেল। দ্য প্রিজন ফর দ্য ফলেন অ্যাঞ্জেলস ওয়াজ মেড ইন হেল, এই যে ইন হেলও তুমি সিম্পলি দিতে পারবা, নরকের মধ্যে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন হেভেন এন্ড হেল, মানে হেভেন থেকে স্বর্গ থেকে নরকের দূরত্বটা কতটুকু। তো চলো দেখি, এটা এভাবেই পড়তে হবে। দেখো, the distance between heaven and hell was 3 times the distance between the earth, the center of the universe, and the northernmost limit of the universe. তো এখানে বলতেছে যে স্বর্গ এবং নরকের মধ্যে দূরত্বটা ছিল মহাবিশ্বের কেন্দ্র এবং মহাবিশ্বের যে তোমার উত্তরতম যে সীমা, এই সীমার মধ্যকার দূরত্বের 3 গুণ। কি বলছি, যে স্বর্গ এবং নরকের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা হলো পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর যে উত্তরতম সীমানা আছে, ওই সীমানার মানে এই সীমানার মধ্যে যে দূরত্ব, এই দূরত্বের 3 গুণ। তারপর হু ইজ শয়তান, শয়তান কে?
Satan is the leader of the fallen angels. তো Satan হলো পতিত যে অ্যাঞ্জেলস, এই অ্যাঞ্জেলসদের নেতা। সিম্পলি এতটুকু দিলেও হবে। তারপর তুমি এক্সট্রা হিসাবে এটা লাগাতে পারো হু রিবেলড এগেইনস্ট গড ইন হেভেন, যে কিনা ঈশ্বরের প্রতি কিংবা সৃষ্টিকর্তার প্রতি হেভেনে বিদ্রোহ করেছিল। এটা তুমি অতিরিক্ত ইনফরমেশন হিসেবে দিতে পারো, না হলে কিন্তু উত্তর কিন্তু এতটুকুতে হয়ে গেছে। তারপর হোয়াট ইজ শয়তানস ভিউজ অন দ্য ডিফিট অফ দ্য ফলেন এঞ্জেলস। তো এই যে তারা সবাই পতিত হয়েছে, তো বা তারা যে পরাজিত হয়েছে, এই পরাজিত হওয়া নিয়ে শয়তানের দৃষ্টিভঙ্গি বা তার মন্তব্য কি ছিল? Although Shaitan and his crew have lost their battle against God, যদিও শয়তান এবং তার দলবল ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে তারা পরাজিত হয়েছে, they don't lose everything, তারা সবকিছু এখনো হারায় নাই। In Shaitan's view, তো শয়তানের দৃষ্টিভঙ্গিতে বা তার দৃষ্টিতে, they are still capable of taking revenge, তারা এখনো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে। ওকে, এটা হয়েছে তুমি যদি সিম্পলি এতটুকু লাইন দাও তাহলে হইছে মানে কি হচ্ছে না, উত্তরটা সুন্দরভাবে আসতেছে না। তো চেষ্টা করবা পুরো লাইনটাই দিতে, এরকম প্যাটার্নের প্রশ্ন আসলে। প্রথম 10টা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো। প্রথম 10টা, প্রথম 10টা সকলের কাছে ক্লিয়ার কিনা? প্রথম 10টা ক্লিয়ার কিনা বলো, তাড়াতাড়ি বলবা। আচ্ছা, তারপর আমরা মুভ করতেছি 1 মিনিট। আমি তোমাদের ভিক্টোরিয়ানের ক্লাস ডাউনলোড করতেছি। ওকে, তো একটা ক্লাস ডাউনলোড করে আসি, এটা হোক, আমরা ক্লাস করি এখানে, যেহেতু এখন ফেসবুকে থাকা হচ্ছে। ওকে, তো আসলে সকল ক্লাস ডাউনলোড করতে করতে দেখা যায় অনেক সময় ফোনে লুট থাকে না, মানে স্পেস থাকে না আর কি। তো স্পেস না থাকার কারণে দেখা যায় যে ইয়ে হয়ে যায়, মানে সবসময় ক্লাস ডাউনলোড করা যায় না। তো আপাতত এখন আজকে সারাদিন হলো যতটুকু পারছি তোমাদের ভিক্টোরিয়ান মানে তোমাদের আলাদা আলাদা যে বেসটা আছে ওইখানে ক্লাসগুলো ডাউনলোড করছি। আচ্ছা, তারপর টু হুইচ সি অ্যানিমাল হ্যাজ সেটান বিন কম্পেয়ার্ড ইন ভাস্টনেস বাই দ্য পয়েট, মানে শয়তানের শরীরের যে আকৃতি, মানে তার বিশালতা, তো ওই বিশালতার দিক থেকে, ওই বিশালতার দিক থেকে শয়তানকে কোন সামুদ্রিক প্রাণীর সাথে কবি তুলনা করেছে? মানে এই ধাঁচের একটা বা লেবিয়াথান এরকম একটা প্রশ্ন 2023-এ আসছে, তো আসছে যে আসবে না বিষয়টা ওইরকম না, অনেক সময় দেখা যায় রিপিট হয়, তো নলেজ রাখতে পারো। লেবিয়াথান, লেবিয়াথান হলো বড় একটা সামুদ্রিক একটা প্রাণী। হাউ লং ইজ শয়তানস স্পিয়ার? ওকে, তার মানে শয়তানের যে বর্ষা, এই বর্ষাটা কত লম্বা? Shaitan's spear is described as being so massive that, তো এটা মানে শয়তানের যে বর্ষা, এই বর্ষাটা এতই বিশাল ছিল যে এটাকে এমন ভাবে বর্ণনা করা হয়েছে that it resembles a tall pine tree, মানে পাইন গাছ, লম্বা যে পাইন গাছ আছে ওই পাইন গাছের মতো বড় মনে হচ্ছে শয়তানের জাস্ট স্পিয়ারটা, জাস্ট বর্ষাটা। What is Judah? Judah কে? Judah is the name of a tribe of Israel.
তো ইসরায়েলের একটা তোমার উপজাতির নাম হলো জুডা। ওকে, এরকম অনেক রেফারেন্স এই প্যারাডাইস লস্টের মধ্যে আছে, আমরা কিন্তু সবকিছু পড়ি নাই, অনেক নাম এখানে আছে। তারপর তারপর হু ওয়াজ ক্যামোস? ক্যামোস কে ছিলেন? ক্যামোস এই বেটার নামটাকে আবার কি বলা হয়? ক্যামোস এরকমও বলা হয়। ওকে, তো তুমি মনে করে পড়ে গেছো ক্যামোস, কিন্তু পরীক্ষার মধ্যে আসলো ক্যামোস, একই ব্যক্তি। তো বুঝতে হবে, তা এই জন্যই মূলত ওনার যে নামের আরেকটা স্পেলিং আছে, এই স্পেলিংটা এখানে লিখে রাখছি। তো ক্যামুস ওয়াজ আ ফলস গড worshipped by the ancient people called the Moabites. তো মোয়াবাইটস নামক একটা জাতির ধারা মূলত এই ক্যামুস যে দেব বা যে গড ছিল, ওই গডকে কি করত, তারা আরাধনা করত। এক কথায় সে হলো একটা মিথ্যা গড ছিল। মানে কি, আহ কি বলে এটাকে, ধোঁকাবাজ। ওকে, ধোঁকাবাজ। হু ওয়াজ ড্রাগন? ড্রাগনটাকে, Dagon was the national god of the Philistines. তো ফিলিস্টাইনদের জাতীয় দেবতা ছিল ড্রাগন। মানে এগুলো হলো ভাই বোনের মধ্যে কি করা, আলোচনা করা কিংবা বর্ণনা করা। হু ইজ জোব? জোব কে? এই জোব হলো জিউস। তোমরা গ্রিক মিথোলজি সম্পর্কে অলরেডি কিছু কিছু ইনফরমেশন তোমরা পড়ছো, স্পেশালি ভিক্টোরিয়ান পোয়েট্রিতে। তো ওইখানে গ্রিক মিথোলজির যে গড এন্ড গডেসরা, তাদের মধ্যে সবচেয়ে সুপ্রিম হলো জোব। এই জোবেরই আরেকটা নাম হলো জিউস। এই জোব হলো জুপিটার। জোব ইজ জুপিটার, দ্য সুপ্রিম অর চিফ গড। তো সে হলো জুপিটার, অর্থাৎ উনি হলো, এই জোব হলো তার রোমান নেম, আর জিউস হলো তার গ্রিক নেম। তোমরা যখন ফাইনাল ইয়ারে উঠবা তখন ইলিয়াড পড়বা, ইলিয়াডের মধ্যে জিউসের কাণ্ড কারখানা দেখবা। ওকে, জিউস ওইখানে হয়েছে গ্রিক, গ্রিক ভার্সনে তার নাম পাবা। আর এই যে জোব, এটা হয়েছে তার রোমান ভার্সনের নাম। তো গ্রিক মিথোলজির মধ্যে ক্যারেক্টার গুলোকে আমরা দুই প্যাটার্নে পাবো, মানে দুই ভার্সনে পাবো, একটা হলো গ্রিক নেম আর একটা হলো রোমান নেম। তো এই জোব হলো জুপিটার, যে কিনা গড এন্ড গডেসের সবচেয়ে প্রধান দেব। হাউ ডিড দ্য ফলেন এঞ্জেলস মার্চ ইন দ্য ফিল্ড অফ হেল? তো এই যে ওই এঞ্জেলরা, তারা নরকের মাঠে কিভাবে মার্চ করতেছিল, মানে মিছিল করতেছিল, দলে দলে কি করতেছিল, হাঁটতেছিল। The fallen angels march in the fields of hell with great order and discipline. তো তারা হলো খুবই শৃঙ্খলার সহিত এবং নিয়মের সহিত তারা মিছিল বা একসাথে দলবদ্ধ হয়ে কি করতেছিল, ওকে, কি করতেছিল, যাচ্ছিল। তারপর হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ দ্য ডোরিয়ান মিউজিক আপন দ্য ফলেন এঞ্জেলস? তো ডোরিয়ান যে সঙ্গীত, এই সঙ্গীতের ফলেন এঞ্জেলদের উপরে কি প্রভাব ছিল? The effect of the Dorian music on the fallen angels in Paradise Lost was that it calmed them down and lifted their spirits. মানে এই সঙ্গীতটা তাদেরকে শান্ত করছিল। ওকে, বা এই সঙ্গীতের প্রভাবে তারা শান্ত হচ্ছিল, মনে একটু প্রশান্তি পাচ্ছিল এবং তাদের মনোবল বৃদ্ধি পাচ্ছিল। তো সিম্পলি এতটুকু দিতে পারো, ইট কামড, এই যে এতটুকু দিতে পারো। যদি তোমার কাছে বাকি অংশটুকু একটু লুড মনে হয় তাহলে এতটুকু দিতে পারো। আর 17 নম্বরটা দিতে পারো উইথ গ্রেট অর্ডার এন্ড ডিসিপ্লিন, এতটুকু দিতে পারো। তারপর হোয়াট ডাজ মিল্টন কম্পেয়ার দ্য ফলেন অ্যাঞ্জেলস টু? মিল্টন ফলেন অ্যাঞ্জেলদেরকে কিসের সাথে তুলনা করেন? মিল্টন কম্পেয়ার্স দ্য ফলেন অ্যাঞ্জেলস টু দ্য ফরেস্ট oaks or the tall pines with their tops burned by lightning or struck by thunder. মানে অনেক সময় তুমি উচ্চ গাছ দেখবা, তো আমরা তো পাইন গাছ চিনি না, যেহেতু এটা হলো অন্যান্য দেশে হয়। পাইন গাছ বলতে আমরা কি সুপারি গাছ চিনি কিংবা তাল গাছ চিনি? তো বলো, সুপারি কিংবা তাল গাছ, এই গাছগুলো তো আমরা চিনি। তো এই লম্বা যে গাছগুলো দেখবা কি করে, বজ্রপাত পড়ে এগুলোর মাথা, মানে এগুলো তো আগুন ধরে অনেক সময়। ওকে, বজ্রপাত পরে দেখা যায়
এগুলো তো অনেক সময় আগুন ধরে। তো এখানে মিল্টন হলো এই ফলেন এঞ্জেলদেরকে ওয়াক বনের সাথে কিংবা লম্বা পাইন গাছের সঙ্গে তুলনা করছেন, যার মাথাটা মানে গাছের আগাটা কি অনেক সময় বজ্রপাত দ্বারা পুড়ে যায়। তুমি তাল গাছ যদি দেখো দেখবা এগুলো কি বজ্রপাত পড়ে মরে যায়। ওকে, তাল গাছ, আমাদের তো পাইন গাছ না, আমরা তাল গাছ দেখতে পারি। বা নারকেল গাছেরও অনেক সময় হয়। ওকে, আর নারিকেল গাছেরও হয়, এটা দেখতে পারো। হ্যাঁ, দিতে পারো, চিফ গডস অফ মোয়াবাইটস দিতে পারো। তারপর কোথায় এখানে ছিল, হু ইজ ম্যামন? ম্যামন কে? এখানে প্রশ্ন দুইটা করছে, খেয়াল করতে হবে। হু ইজ ম্যামন যদি তোমাকে সিম্পলি এই প্রশ্নটা করে তাহলে দিতে পারো হি ইজ ওয়ান অফ দ্য ফলেন অ্যাঞ্জেলস। ফলেন অ্যাঞ্জেলস কিন্তু হবে। আচ্ছা, 2 মিনিট আজান দিচ্ছে। কোথায় ছিলাম? এখানে। তো এখানে যদি তুমি খেয়াল করো দেখবা প্রশ্ন দুইটা করছে। প্রথমে বলছে হু ইজ ম্যামন? ম্যামন কে? ওকে, তো এই প্রশ্নটা যদি করে তুমি এখানে ম্যামন ইজ আ ফলেন অ্যাঞ্জেল ইন প্যারাডাইস লস্ট বাই জন মিল্টন, এতটুকু দিতে পারো। আবার তুমি দিতে পারো ম্যামন ইজ ওয়ান অফ দ্য ফলেন অ্যাঞ্জেলস, এভাবেও দিতে পারো। কিন্তু প্যারাডাইস লস্টের কথাটা একটু মেনশন করে দিলে তোমার উত্তরটা মানে কোন টেক্সটের এটা কি ক্লিয়ার হয়ে যাবে। বুঝাতে পারছি? তো কোনো ক্যারেক্টারকে যখন বলবে হু ইজ অমুক, হু ইজ তমুক, এরকম প্রশ্ন যখন বলবে চেষ্টা করবা উক্ত টেক্সটের নামটা বলে দিতে। ওকে, ওইগুলো কি করার জন্য, টেক্সটের নামটা মেনশন করে দিতে, তাহলে হলো টিচাররা যখন দেখবে তাহলে সে বুঝতে পারবে এই ক্যারেক্টারটা কোন টেক্সটের। বুঝাতে পারছি?
তো মেমন বললে তুমি যদি সিম্পলি লিখো মেমন ইজ ওয়ান অফ দ্য ফলেন এঞ্জেলস, সে আনসার হবে। কিন্তু তুমি যদি এখানে প্যারাডাইস লস্ট বাই জন মিল্টন এই কথাটুকু উল্লেখ করে দাও তাহলে তোমার উত্তরটা আরেকটু সুন্দর হবে। তারপর দ্বিতীয় প্রশ্ন, এখানে প্রশ্ন কিন্তু দুইটা করছে। হোয়াট টাইপ অফ এঞ্জেল ওয়াজ হি, মানে সে কোন ধরনের কেমন ব্যক্তি ছিল। এখানে হোয়াট টাইপ দ্বারা তার পার্সোনালিটিটাকে বলতেছে। ওকে, সে গ্রিডি ছিল। ওকে, হি রিপ্রেজেন্টস গ্রিড অ্যান্ড দ্য লাভ অফ আর্থলি রিচেস। তো সে হলো খুবই মানে সে হলো তোমার লোভ এবং পার্থিব সম্পদের প্রতি তার মোহ ছিল, এই বিষয়গুলো সে প্রতিনিধিত্ব করে। বা হি ইজ আ গ্রিডি অ্যাঞ্জেল, এটাও তুমি দিতে পারো। এই যে পরবর্তীতে লিখছি হি ওয়াজ আ গ্রিডি অ্যাঞ্জেল, সে খুবই লোভী ছিল। হু হ্যাড হু মেড ম্যানকাইন্ড অ্যাকোয়ান্টেড উইথ গ্রিড, মানে কে মানব জাতিকে লোভের সাথে পরিচিত করে বা পরিচয় করিয়ে দিয়েছিল, এই মেমনি। মেমন মেড ম্যানকাইন্ড অ্যাকোয়ান্টেড উইথ গ্রিড, সিম্পলি মেমনও দিতে পারো। আর হু রিলেটেড যে প্রশ্নগুলো এটা হচ্ছে হুটাকে রিপ্লেস করে তুমি জাস্ট নামটা বসাবা আর লাস্টের প্রশ্নবোধক চিহ্নটাকে পরিবর্তন করে ফুল স্টপ দিবা, তাহলেই কি হবে, তোমার উত্তর হয়ে যাবে, আর কিছু চেঞ্জ করার দরকার নাই। হু ইজ মালসিবার, মালসিবার কে। মালসিবার ইজ ওয়ান অফ দ্য ফলেন অ্যাঞ্জেলস, তো মালসিবার হলো একটা অন্যতম ফলেন অ্যাঞ্জেলস। হু বিল্ড দ্য প্যালেস অফ হেল কল্ড প্যান্ডেমোনিয়াম, তো যে কিনা প্যান্ডেমোনিয়াম যে তোমার প্যালেসটা, নরকের প্রাসাদ, এই প্রাসাদ নির্মাণ করেছেন। এখানে বিলস কথাটা আহ হ্যাঁ দিতে পারো, কিন্তু সে মানে কি দেখো, আমরা যখন কোনো একটা বিল্ডিং করে বা কোনো একটা স্থাপনা করে তখন কি এটার যে স্থপতি একজন থাকে আর যে কাজ করে মানে যারা এটা বানায় এই মানুষগুলো কিন্তু আলাদা থাকে। তো সে মাল্টিভারটা ছিল মেইন, সে এটার আর্কিটেক্ট ছিল, মানে স্থপতি ছিল, কারিগর ছিল মেইন। আর তার আন্ডারে হয়েছে অন্যরা কাজ করছে, মানে আমরা এখানে তাকে ইঞ্জিনিয়ার বলতে পারি আর বাকি যেগুলো আছে এগুলোকে রাজমিস্ত্রি বলতে পারি। এরকম একটা রিলেটেড প্রশ্ন নিচে আছে, তো ওইটার সাথে কনফিউজ হয়ে যেতে পারো, তাই আমি আগে বলে রাখছি। অথবা তুমি এখানে দিতে পারো হু ইজ, কোথায়, হু ইজ দা, ওকে এভাবে দিতে পারো যে যিনি কিনা আহ হেলের যে প্যালেস রাজপ্রাসাদ প্যান্ডেমোনিয়াম, এই প্যান্ডেমোনিয়ামের কি ছিল, স্থপতি ছিল। তো বিলসটাকে তুমি রিপ্লেস করে ইজ দ্য আর্কিটেক্ট এই কথাটা দিতে পারো, অথবা সিম্পলি আগেরটা হয়ে গেছে। তারপর হু ওয়াজ রিমন, রিমন কে। রিমন ওয়াজ আ কি সিরিয়ান গড, মানে বাংলাতে এটা সিরীয় হবে। তো উনি হলো একজন সিরীয় দেবতা ছিল। অথবা তুমি বলতে পারো রিমন ওয়াজ আ গড worshipped in ancient Syria, especially in the city of দামেস্ক বা দামেস্কাস, ইংরেজিতে দামেস্কাস, বাংলাতে দামেস্ক হবে। তো উনি হলো সিরিয়ার যে একটা এনশিয়ান মানে প্রাচীন একটা শহর ছিল, ওই শহরের মধ্যে সে একজন দেবতা ছিল, লাইক তোমার হইছে সাধু বাবা টাইপের আর কি। ওকে, তো যাকে কিনে করতো মানুষ পূজা করতো। তো আমার মনে হয় প্রথমটা ইজি আছে, এটা দিলে বেটার হয়। হু ইজ দ্য আর্চ এনিমি অফ গড অ্যান্ড ম্যান, মানুষ এবং ঈশ্বরের প্রধান শত্রুকে শয়তান, এটা আবার বলতে। তারপরে দেখো হোয়াই ওয়াজ ফেরাও, এখানে ফেরাও বলতে আমরা কি, এটা তোমার খ্রিস্টান ধর্মের মধ্যেও আছে, ইসলাম ধর্মের মধ্যে আছে, ফেরাউনকে চিনি তো। এই ফেরাউনের ইংরেজি ভার্সনটা হলো এভাবে লেখে। ওকে, তো বলতেছে হোয়াই ওয়াজ ফেরাও দ্য কিং কল্ড ইম্পায়াস ফেরাও, এই ফেরাউনকে কেন অধার্মিক ফেরাউন বলা হতো, কারণ সে গডের যে আদেশ নির্দেশ এগুলোকে অমান্য করেছিল। তাই তো আমরা এরকমটাই তো জানি। তো চলো দেখি। ফেরাও দ্য কিং ওয়াজ কল্ড ইম্পায়াস ফেরাও বিকজ হি ডিফাইড গড, কারণ সে ঈশ্বরকে অস্বীকার করেছিলেন।
and refused to obey his command এবং তার আদেশ নির্দেশ মানতে অস্বীকার করেছিলেন। তো এই জন্য তাকে বলা হয় ইম্পায়াস ফেরাও বা বাংলাতে যদি বলি অধার্মিক ফেরাও। সকলের কাছে প্রথম 25টা ক্লিয়ার কিনা বলো, প্রথম 25টা ক্লিয়ার কিনা? আর 26 নাম্বারটা 2023-এ আসছে, তো আমরা পড়বো না। প্রথম 25টা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো। ওকে, তারপর হোয়াট ইজ বাবেল? বাবেলটা কি? তো বাবেল মে রেফার টু বেবিলন। তো বাবেল খুব সম্ভবত বেবিলনকে নির্দেশ করতে পারে, বাট ইট মে অলসো মিন, কিন্তু এটা কি করতে পারে? দ্য টাওয়ার অফ বাবেল, টাওয়ার অফ বাবেলকেও বুঝাতে পারে। মানে এখানে মে ধারা কি এটা নিশ্চিত করে বলতেছে না, নিশ্চিত করে বলতেছে না যে বাবেল দিয়ে বেবিলনটাকে বোঝাতে পারে কিংবা টাওয়ার অফ বেবেলকেও বোঝাতে পারে। তো আনসার দুইটাই দিবা। তারপর হু ইজ বেলজিবাব? বেলজিবাবটা কে? তো আমরা জানি সে হলো শয়তানের একজন সঙ্গী। তো চলো দেখি কি বলছে। Beelzebub is one of the main fallen angels in Paradise Lost by John Milton. তো বেলজেবাব হলো প্যারাডাইস লস্ট, জন মিল্টনের প্যারাডাইস লস্টে বেলজেবাব হলো একজন প্রধান যে পতিত যে অ্যাঞ্জেল, এই অ্যাঞ্জেলের মধ্যে অন্যতম, ওয়ান অফ দ্য আছে। অথবা তুমি সিম্পলি বলতে পারো বেলজেবাব ইজ দ্য প্রিন্স অফ হেল, সে হলো নরকের রাজপুত্র। নেক্সট টু শয়তান ইন পাওয়ার, যে কিনা ক্ষমতায় শয়তানের পরের অবস্থানে আছে। তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই দিও এটার উত্তর। আরেকটা কথা, এই বেলজিবাবের নামের অর্থটা কি, এরকম প্রশ্ন করতে পারে। তো বেলজিবাবের নামের অর্থ হিব্রু ভাষায় হলো দ্য লর্ড অফ ফ্লাইস। এই যে এখানে লিখে দিছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বেলজিবাব? বেলজিবাব শব্দের অর্থ কি? এই শব্দের মানে কি? দ্য লর্ড অফ ফ্লাইস। তারপর হোয়াট ইজ দ্য থিম অফ দি এপিক প্যারাডাইস লস্ট? প্যারাডাইস লস্ট মহাকাব্যের মূল বিষয়বস্তুটা কি? The major theme of the poem is the fall of man on account of disobedience to God in eating the fruit of the forbidden tree. মানে এই যে নিষিদ্ধ গাছের যে ফলটা খেয়েছিল, এই ফল খেয়ে যে সে মানে অ্যাডাম এন্ড ইভ তারা যে কি করেছিল, সৃষ্টিকর্তার প্রতি তারা সৃষ্টিকর্তার আদেশকে তারা অমান্য করেছিল। এই বিষয়টাই মূলত প্যারাডাইস লস্টের প্রধান থিম। এখন মনে করো তুমি এইটাও পারতেছো না, ওকে, ফল অফ ম্যান এটাও পারতেছো না, তাহলে সিম্পলি এটা দিতে পারো ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স, মানুষের প্রথম অবাধ্যতা। মানে অ্যাডাম এন্ড ইভ যখন হেভেনে ছিল তখন সৃষ্টিকর্তা বলেছিল তোমরা সকল কিছু করতে পারবা, কিন্তু ওই যে নিষিদ্ধ গাছটা আছে যেটাকে ট্রি অফ নলেজ বলা হয় বা ফরবিডেন ট্রি বলা হয়, এই গাছের ফোর্স কখনো খেতে পারবা না। কিন্তু দেখা গেছে পরবর্তীতে যখন শয়তানকে হেভেন থেকে বিতাড়িত করা হয়, শয়তান হলো ছলে বলে কৌশলে সে কি করে, ইভকে, ইভ কি ছিল, মেয়ে ছিল, ফিমেল। তো ফিমেলদেরকে কিন্তু কি করা যায়, ইজিলি তোমার কি করা যায়, বশে আনা যায় কিংবা ইজিলি কি প্রভাবিত করা যায়। তো সে কি করেছিল, ইয়ের বেশে, সাপের বেশে, সার্পেন্টের বেশে সে হেভেনে ঢুকার পর সে হলো ইভকে টেম্পট করে, মানে তাকে প্ররোচনা করে, তাকে বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করে এবং আলটিমেটলি এই ফরবিডেন ট্রির যে ফোর্স, এই ফুড খাওয়ার জন্য তাকে কনভিন্সড করে ফেলে। যার ফলে পরবর্তীতে দেখা গেছে ইভ কনভিন্সড হয়ে সে পরবর্তীতে অ্যাডামকেও করে। তারপর দুইজনেই খেয়েছে, মানে ফলটা খাইলো, খাওয়ার পর হলো তাদের মধ্যে যে সেন্সুয়াল একটা সেন্স, ওই সেন্সটা কাজ করতে শুরু করছে। আর সৃষ্টিকর্তা যখন বুঝতে পারছে তারা তার আদেশ অমান্য করছে, তখন তাদেরকে ডিরেক্ট পৃথিবীতে পাঠিয়ে দিছে।
শয়তানকেও কিন্তু হেভেন থেকে পাঠাইছে, অ্যাডাম এন্ড ইভকেও কিন্তু পাঠাইছে, কিন্তু শয়তানকে পাঠাইছে হেলের মধ্যে আর অ্যাডাম এন্ড ইভকে পাঠাইছে আর্থের মধ্যে, পার্থক্য এতটুকুই। তারপর হোয়াট ইজ লেভিয়াথান? লেভিয়াথান কি? ইন হুইচ পোয়েম ডু ইউ ফাইন্ড ইট? তুমি কোন কবিতাকে, আচ্ছা 30টা ক্লিয়ার কিনা বলো, আমি তো পড়িয়ে যাচ্ছি। 30টা ক্লিয়ার কিনা? আমি ফোন দিয়ে চেক করতেছি না, তোমাদের ভিক্টোরিয়ানের ক্লাস আরো 2টা বাকি আছে, ওইটা আমি ডাউনলোড করছি। ওকে, তো ফোন দিয়ে আমি চেক করতে পারতেছি না, তো ভিক্টোরিয়ান গ্রুপে আর কি ফোন, তো এই জন্য করা যাচ্ছে না। তো তোমাদের ভিক্টোরিয়ানের মনে হয় 27টা ক্লাস ছিল, অলরেডি 25টা মনে হয় ডাউনলোড হয়েছে, আর 2টা বাকি আছে। সকলের কাছে প্রথম 30টা ক্লিয়ার কিনা বলো। যেহেতু তোমাদের এই টপিকের মানে এই টপিক বলতে হলো এই কোর্সের মানে 16 এন্ড 17 সেঞ্চুরির অলরেডি 2টা টপিকের উপরে ক্লাস নেওয়া হয়েছে, তো আমি ভাবছি যে এটার উপরে নিয়ে শেষ করি। দেন হলো পরবর্তী যে টার্গেট সেটা থাকবে মাস্ট লিঙ্গুইস্টিক্স। ওকে, পরবর্তী ব্রিফ হিসাবে লিঙ্গুইস্টিক্স নিব, তারপর হলো ক্রিটিসিজম নিব, এভাবে ধাপে ধাপে পরবর্তীগুলো নিব। ক্রিটিসিজম নিব, দেন হলো ভিক্টোরিয়ান পোয়েট্রি নিব, তারপর বাকিগুলো। ওকে, আপাতত আমাদের সিকোয়েন্সটা এমন ভাবেই হবে। আর লাস্ট মিনিট প্রিপারেশনে যেহেতু লিঙ্গুইস্টিক্স এর কিছু ক্লাস বাকি আছে, ওইগুলো নিয়ে শেষ করে নি। দেখো, তারপর হোয়াট ইজ প্যান্ডেমোনিয়াম? প্যান্ডেমোনিয়ামটা কি? এটা হলো প্যান্ডেমোনিয়াম ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ শয়তানস এম্পায়ার। শয়তানের রাজ্যের বা তার সাম্রাজ্যের রাজধানীর নামই হলো প্যান্ডেমোনিয়াম। হু ইজ দ্য আর্কিটেক্ট অফ প্যান্ডেমোনিয়াম? প্যান্ডেমোনিয়ামের স্থপতি কে? স্থপতি কে? মালসিবার। হোয়াট ইজ জন মিল্টন's intention or aim or purpose in writing Paradise Lost? তো এই যে প্যারাডাইস লস্ট সে লিখছে, এটার উদ্দেশ্যটা কি ছিল? কি উদ্দেশ্যে জন মিল্টন প্যারাডাইস লস্ট এই মহাকাব্য রচনা করেন? টু জাস্টিফাই, সরি, টু পোর্টে দ্য জাস্টিফিকেশন দ্য ওয়েজ অফ গড টু ম্যান। মানে এখানে বলতেছে যে মানে সৃষ্টিকর্তা মানুষকে কিভাবে দেখে, সৃষ্টিকর্তার মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি কি, তার ন্যায় বিচারটা মানুষের প্রতি কি, এটাই মূলত কি করার জন্য, জাজ করার জন্য বা এটার যথার্থতা প্রমাণ করার জন্য, অথবা সিম্পলি তুমি দিতে পারো টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। সৃষ্টিকর্তার মানুষের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কি, সৃষ্টিকর্তা মানুষকে কিভাবে ট্রিট করে, এই বিষয়টাকে জাস্টিফাই করার জন্য। মানে এক কথায় মুদ্রার কথা, সৃষ্টিকর্তা মানুষের প্রতি কি সহানুভূতিশীল, এটাই। তারপর হু ইজ জেহোবা? তো এই জেহোবাটাকে, এটা হচ্ছে অনেকগুলো কথা আছে, তোমার কাছে যেটা ইজি মনে হয় তুমি সেটাই দিও। জেহোবা ইজ আ নেম ইউজ টু রেফার টু গড ইন দ্য বাইবেল। তো মানে বাইবেলের মধ্যে গডকে বোঝানোর জন্য ব্যবহার করা একটা নাম, অথবা তুমি দিতে পারো জেহোবা ইজ অ্যানাদার নেম অফ গড, ওইভাবেও দিতে পারো, সিম্পলি ওইটাও দিতে পারো। দেখো, আহ এই যে এখানে বলছে, এই যে এইটা দিবা, মাঝখানেটা দিবা। তো জেহোবা ইজ ওয়ান অফ দ্য নেমস ইউজড ফর গড ইন দ্য বাইবেল। বাইবেলের মধ্যে সৃষ্টিকর্তার আরেকটা নাম বা অন্যতম একটা নাম হলো জেহোবা। মানে আমাদের আল্লাহর কি অনেকটা নাম আছে না, আমরা কি 99টা নাম আমরা অনেকে জানি। ওকে, 99টা নাম। তো বাইবেলের মধ্যেও গডের অনেকগুলো নামের কথা বলছে, তার মধ্যে একটা হলো জেহোবা। কথা ক্লিয়ার? তারপর তো যেহেতু বলছে মাঝখানেটা দিবা, তো আমি আপাতত অন্যগুলো আর পড়াচ্ছি না। হু ইজ দ্য ইনফার্নাল সার্পেন্ট? তো এখানে ইনফার্নাল সার্পেন্টটা কে ছিল বা কে? শয়তান। মানে সে হলো সার্পেনের ছদ্মবেশে গেছিল। তারপর হোয়াট ইজ মান্না? মান্নাটা কি? এটা হলো এক ধরনের ডিভাইন খাবার, মানে স্বর্গীয় একটা খাবার।
ওকে, স্বর্গীয় একটা খাবারের নাম। তো মান্না ইজ ডিভাইন অর স্পিরিচুয়াল ফুড। তো এটা হলো একটা স্বর্গীয় কিংবা আত্মাদিক খাদ্য, অথবা সিম্পলি দিতে পারো মান্না ইজ আ স্পেশাল ফুড মেনশনড ইন দ্য বাইবেল। তো বাইবেলে উল্লেখিত একটা বিশেষ খাবার হলো মান্না। তারপর হোয়াট ইজ ব্ল্যাঙ্ক ভার্স? ব্ল্যাঙ্ক ভার্সটা কি? ব্ল্যাঙ্ক ভার্সের বাংলা কি কেউ বুঝি? বলো। বাংলাতে যখন আমরা বিভিন্ন পদ্য পড়ছি, দ্যাট মিন্স কবিতা পড়ছিলাম, তখন আমরা কিন্তু পাইছি যে এমুক কবিতাটা হলো অমিত্রাক্ষর ছন্দের লেখা। ওকে, এরকম কি পাইছি না আমরা? তো মূলত অমিত্রাক্ষর ছন্দ যেটাকে আমরা বাংলাতে বুঝি, এটাকে ইংরেজিতে ব্ল্যাঙ্ক ভার্স বলা হয়। বুঝতে পারছি? এটাকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। 1 মিনিট, আমি তোমাদের ক্লাসটা বের করে নিচ্ছি, দেন শুরু করছি। তারপর দেখো কি বলছে, ব্ল্যাঙ্ক ভার্স ইজ আ টাইপ অফ পোয়েট্রি। তো ব্ল্যাঙ্ক ভার্স হলো এক ধরনের কবিতা। আচ্ছা, এটাকে টাইপ অফ পোয়েট্রি, ওকে, হ্যাঁ, ভার্স বলছে। দ্যাট ইজ রিটেন ইন আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার, যেটা কিনা অন্তমিলবিহীন একটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। গেল এটা। তোমাদের এই টপিকের উপরে একটা অ্যানালাইসিস কোর্স, এটা দিব আজকে রাত্রে দিব। ওকে, মানে অনেক সময় আমরা দেখি না যে কি প্রতিটা লাইনের শেষে কি করে, মনে করো প্রথম একটা কবিতার প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের শেষের শব্দটা কি করছে, মিলতেছে, কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সের মধ্যে মিলে না, এটার অন্ত কোনো মিল নাই। তারপর হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ শয়তানস ফিফথ স্পিচ? শয়তান যে 5 নাম্বার বক্তৃতা দিচ্ছে, এই বক্তৃতার গুরুত্বটা কি? শয়তানস ফিফথ স্পিচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট। তো শয়তানের 5 নাম্বার বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ কিংবা তাৎপর্যপূর্ণ। বিকজ ইট এক্সপ্রেসেস হিজ রিবিল এগেইনস্ট দ্য monarchy অফ গড। কারণ এটা হলো সৃষ্টিকর্তার প্রতি, সৃষ্টিকর্তার রাজতন্ত্রের প্রতি, তার রাজত্বের প্রতি, রাজত্বের বিরুদ্ধে তার বিদ্রোহটাকে প্রকাশ করে। কার বিদ্রোহ? শয়তানের বিদ্রোহ। Then, what leadership qualities of Satan do you trace in his last speech? তার লাস্ট কিংবা শেষ বক্তব্যের মধ্যে তুমি কি কি, মানে নেতা হিসাবে তার গুণাবলীকে খুঁজে পাও? প্রথমে আসবে ডিটারমিনেশন, কনফিডেন্স, পারসুয়েশন, স্ট্র্যাটেজিক থিঙ্কিং ক্যান বি ট্রেসড ইন শয়তানস লাস্ট স্পিচ অ্যাজ হিজ লিডারশিপ কোয়ালিটিস। তো শয়তানের শেষ বক্তৃতায় তার নেতৃত্ব কিংবা নেতা হিসাবে তার গুণাবলী হিসাবে আমরা সংকল্প, আত্মবিশ্বাস, প্ররোচনা এবং কৌশলগত বা কুচক্রী চিন্তা ভাবনা খুঁজে পাই। হোয়াই ডিড শয়তান ওয়েলকাম হেল অ্যাজ হিজ অ্যাবোড? কেন শয়তান নরককে তার বাসস্থান, তার অ্যাপার্টমেন্ট হিসাবে স্বাগত জানিয়েছেন? টু হিম, তার কাছে, ইট ইজ ফার বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ ইন, আচ্ছা এটা হেভেন হবে, হেভেন, এটা হেবার দেওয়া আছে, হেভেন হবে বিষয়টা। তো এখানে বলতেছে শয়তানের কাছে হলো স্বর্গে সেবা করার চেয়ে নরকে শাসন করাই অনেক ভালো। দ্যাটস ওয়াই, এ কারণেই বা এজন্যই হি ওয়েলকামড হেল অ্যাজ হিজ অ্যাবোড, এই জন্যই সে নরকটাকে তার বাসস্থান হিসাবে স্বাগত জানিয়েছিলেন। হু ওয়াজ দ্য ডিভাইনলি ইন্সপায়ার্ড শেফার্ড? তো স্বর্গীয় ভাবে কিংবা ঐশ্বরিক ভাবে অনুপ্রাণিত মেষপালক কে ছিলেন? মোসেস, মানে আমাদের ইসলামিক ধর্ম মতে হলো হজরত মুহাম্মদ, কি হজরত মুসা আলাইসাল্লাম। ওকে, মুসা আলাইসাল্লামকে তোমার ইয়েতে খ্রিস্টানরা বা এটা হচ্ছে বাইবেলের মধ্যে মোসেস বলা হয়। তারপর হাউ মেনি ব্যানার্স ওয়ার হুইস্টেড বাই দ্য ফলেন অ্যাঞ্জেলস? এই যে ফলেন অ্যাঞ্জেলরা, তারা কতগুলো ব্যানার উত্তোলন করেছিল? ব্যানার বলতে এখানে তুমি পতাকা বলতে পারো। কতগুলো পতাকা তারা উত্তোলন করেছিল? 10,000 ব্যানার্স, 10,000 ব্যানার্স। হোয়াট ওয়ার দ্য কমন ওয়েপন্স অফ ওয়ার উইথ দ্য রিবেল অ্যাঞ্জেলস? মানে এই যে বিদ্রোহ যে তোমার ইয়ে আছে, আহ এঞ্জেলস গুলো আছে, এগুলোর মধ্যে সাধারণ কি কি যুদ্ধের অস্ত্র ছিল?
স্পেয়ার ছিল, হেলমেট ছিল, শেল ছিল, মানে বর্ষা, হেলমেট এবং ঢাল। বর্ষাটা হলো অনেকটা আমরা মানে কি একটা অনেক সময় কি তোমার মাছ ধরার একটা ইয়ে আছে, আহ মানে একটা যন্ত্র আছে যে মানে লাঠি থাকে, লাঠির আগার মধ্যে চৌকা আকারের মানে তোমার একটা লোহা দিয়ে মানে চৌকা আকৃতির একটা বিষয় ইয়া থাকে আর কি, মাথা থাকে তো ওই খুব সম্ভবত ওই রকম। আর হেলমেট তো বুঝি মাথার মধ্যে পড়ে। আর শেলস বলতে হলো প্রোটেকশনের জন্য যখন যোদ্ধারা তাদের সামনে একটা গোলাকৃতির একটা ধাতুর জিনিসটাকে ধরে এটাকে শেলস বলা হয়। তারপর হু ওয়াজ গ্রেটার ম্যান। তো এখানে এই মানে কবিতাটার মধ্যে প্রথম দিকে বলছে ওয়ান গ্রেটার ম্যান, এরকম কথা কিন্তু পাইছো তোমরা কবিতাটার শুরুর দিকে। ওকে, শুরুর দিকে বলছিল ওয়ান গ্রেটার ম্যান। এখানে ওয়ান গ্রেটার ম্যান দ্বারা মূলত জেসাস ক্রাইস্টকে বোঝানো হয়েছে। ওয়ান গ্রেটার ম্যান রেফার্স টু জেসাস ক্রাইস্ট। What does the praise the works of Memphian kings refers to? তো এখানে যে তোমার মেম্ফিয়ান কিংস, এই কিংস এই শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? The praise refers to the pyramids built by the Egyptian kings. তো এই বাক্যটি কিংবা এই বাক্যাংশটি দ্বারা মিশরীয় রাজাদের তৈরিকৃত পিরামিডকে বোঝানো হচ্ছে। তারপর হাউ ওয়াজ শয়তান কনসোলিং বেলজিবাব, শয়তান কিভাবে বেলজিবাবকে সান্ত্বনা দিচ্ছিল? শয়তান ওয়াজ কনসোলিং বেলজিবাব বাই সেইং দ্যাট, তো এটা বলে যে টু বি উইক ইজ মিজারেবল, মানে দুর্বল হওয়াটাই শোচনীয় কিংবা দুঃখজনক। তারপর হোয়াট ডিড শয়তান টেল বেলজিবাব অ্যাবাউট হিজ প্রেজেন্ট অর আলটিমেট গোল, তো শয়তান হলো বেলজিবাবকে তার বর্তমান কিংবা অন্তিম যে লক্ষ্য এই লক্ষ্য সম্পর্কে কি বলেছিল? ডুইং এভিল উড বি দেয়ার আলটিমেট গোল, মানে শয়তানি কিংবা মন্দ কাজ করাই তাদের প্রধান লক্ষ্য। এখানে আলটিমেট বলতে আলটিমেটও বলতে পারে বা মেইন গোলও বলতে পারে। শয়তান এবং তার ফলোয়ার্সদের প্রধান লক্ষ্য কি? মানুষের কি করা? ক্ষতি করা, তাদেরকে বিপথে পরিচালিত করা। আচ্ছা, এটা তো উপরে পড়ছি তাই না? 48 তো পড়ছি উপরে, এখানে কাজ ছিল তো হোয়াই ডিড শয়তান ওয়েলকাম হেল অ্যাজ হিজ অ্যাবট, এই যে হোয়াই ডিড শয়তান, হ্যাঁ 40 নাম্বার পড়ছি, তার মানে 48 আর 40 একই কথা। তারপর হু ওয়াজ মলোচ, মলোচটাকে ওয়ান অফ দ্য ফলেন অ্যাঞ্জেলস, একটা অন্যতম পতিত অ্যাঞ্জেলস। হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল স্টেট অফ শয়তানস মাইন্ড, মানে শয়তানের যে মন এই মনের প্রকৃত অবস্থাটা কি ছিল? হিজ মাইন্ড His mind is full of pride. তো তার মনটা ছিল অহংকারে পরিপূর্ণ। What picture of hell has Milton portrayed before us? তো মিল্টন নরকের কেমন চিত্র আমাদেরকে মানে আমাদের সামনে তুলে ধরেছেন? Milton has portrayed a horrible picture of hell before us. তো মিল্টন আমাদের সামনে নরকের একটা ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছেন। প্রথম 51টা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো, আমি পড়িয়ে যাচ্ছি কিন্তু বলতেছি না। প্রথম 3টা ক্লিয়ার কিনা, সরি প্রথম 3টা না, প্রথম 51টা ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা আমরা পড়ছি, এটা পড়ছি, এটা আমরা আলাদাভাবে পড়ি নাই কিন্তু পড়ছি। বেলজিবাবটাকে এটাও পড়ছি, মিল্টন টিম এটাও পড়ছি, প্যান্ডেমোনিয়াম কি এটাও পড়ছি। মানে এই প্রশ্নগুলো আমি একটু লিখছিলাম। এটা পড়ি নাই, এটা দরকার নাই। হু বিল্ড, ওকে, এটা একটু দেন। বলো ক্লিয়ার কিনা?
এটা পড়ছি উপরে। 51টা ক্লিয়ার, ওকে। Then name the food that Moses got in the desert. মানে মরুভূমিতে মোসেস যে খাবারটা পেয়েছিল ওটার নাম কি ছিল? মান্না ছিল। ওকে, স্পেশাল যে একটা খাবার, ওই খাবারটা। হু ইজ দ্য ট্রেজিক হিরো ইন প্যারাডাইস লস্ট? প্যারাডাইস লস্ট এর মধ্যে মানে তোমার ট্রেজিক হিরো কে? কে? শয়তান। তারপর এখানে আমি মূলত প্রশ্নটা একটু কালেক্ট করছিলাম যে হোয়াট ইজ দ্য মিনিং অফ বেলজিবাব? বেলজিবাব নামের কি, অর্থটা কি? অর্থ কি? ইন হিব্রু মানে হিব্রু ভাষায় বেলজেবাব মিন্স দ্য লর্ড অফ ফ্লাইস, মানে মাছিদের রাজা, মাছিদের গড। তারপর এখানে আরেকটা প্রশ্ন এক্সট্রা আমি মানে ভিতরের প্রশ্ন আর কি, ইন হুইচ ইয়ার, যেহেতু আমাদের এখানে কি পিউরিটান এজটা কখন মানে পিউরিটান যুগের এক্সটেনশনটা কি কিংবা ডিউরেশনটা কি কারো মনে আছে? পিউরিটান যুগটা হলো তোমার থেকে 620 থেকে 660, এই 40 বছর সময়কে ইংরেজি সাহিত্যে পিউরিটান এজ বলা হয়। তো এই পিউরিটান এজ এর মধ্যে তোমার এলিজাবেথ জ্যাকোবিয়ান পড়ছে, ক্যারোলিন পড়ছে। ওকে, তো এই সময় মানে পিউরিটান যুগে যেহেতু আমাদের কবি জন মিল্টন বিলং করতো, তো ওইখানের কিছু তোমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আসতেই পারে, তো ওই পারপাসে মূলত এটা রাখছি। ইন হুইচ ইয়ার ডিড চার্লস টু রেস্টোর হিজ থ্রোন? আচ্ছা, এই প্রশ্নটা কি আপাতত তোমাদের কি পড়তে হবে নাকি এই প্রশ্নটা পড়লেই জানবা? মনে করো ওই প্রশ্ন আমি তোমাদেরকে পড়াই নাই, কিন্তু তোমরা এই প্রশ্নটা পড়ে গেছো, 2 নাম্বার প্রশ্ন, 2 না 3 নাম্বার প্রশ্ন পড়ে গেছো। দেখো তো 3 নাম্বার প্রশ্নটা পড়লে কি ওখানে যে নিচে প্রশ্নটা পড়ছি এই প্রশ্নটা পারা যাবে না? বলো। কিছু কিছু প্রশ্ন আছে যে একটা প্রশ্ন পড়লে অনেক প্রশ্নের মানে উত্তর পাওয়া যাবে, অনেক প্রশ্নের ইনফরমেশন পাওয়া যাবে। তো দেখো তো আমাদের 3 নাম্বার প্যারাডাইস লস্ট এই টপিক থেকে 3 নাম্বার প্রশ্নটা পড়লে কি আলাদাভাবে নিচের প্রশ্নটা পড়তে হবে যে চার্লস টু কখন সিংহাসনে তাকে বসানো হয়েছিল বা সিংহাসনে সে পুনরুদ্ধার করেন? এটা কি বলতে হবে নাকি এটা এমনি পারা যাবে? এটা কিন্তু এমনি পারা যাবে, মানে তুমি 3 নাম্বার প্রশ্নটা যদি ভালোভাবে পড়তে পারো তাহলেই পারা যাবে। দেখো, এই যে দেখো, এই যে এখানে উত্তরটা কি হবে? 1660 আমাদের ওই উত্তরে। কোথায়? এই যে in which year did Charles to restore his throne? তো চার্লস টু restored his throne in 1660, একই কথা। হু বিল্ড, আচ্ছা এখানে একটা প্রশ্ন, হু বিল্ড দ্য প্যান্ডেমোনিয়াম? যখন বিল্ড বলবে তখন হলো এটা দিবা, দ্য ফলেন এঞ্জেলস আন্ডার দ্য লিডারশিপ অফ মেমন, মানে মেমনের নেতৃত্বে। হ্যাঁ, এটার তোমার প্যান্ডেমোনিয়াম কিংবা এটার প্যালেসটা কিরকম হবে এটার সকল কিছু নকশা করেছিল কে? মসজিবার। কিন্তু এখানের মানে যারা যে আমরা কি রাজমিস্ত্রি যাকে বলি, বাংলা কথাই বলি, ওই রাজমিস্ত্রিদেরকে যে যার নেতৃত্বে ছিল বা যে দিক নির্দেশনা ছিল সে মেমন ছিল। ওকে, তো এখানে এই প্রশ্নটা এভাবে দিছে, দ্য ফলেন এঞ্জেলস আন্ডার দ্য লিডারশিপ অফ মেমন বিল্ড প্যান্ডেমোনিয়াম। ওকে, তো মেমনের নেতৃত্বে মূলত ফলেন এঞ্জেলসরা ছিল, তো তার নেতৃত্বে মূলত এই কি তারা এটা বিল্ড করে, গঠন করে। আর এটার আর্কিটেক্ট হলো মালসিবার। তো অনেক সময় থাকে না, মনে করো বড় একটা ইনস্টিটিউশন করতেছে, তখন কি এটার ইঞ্জিনিয়ার একজন থাকে, ইঞ্জিনিয়ারের হেল্পিং হ্যান্ড বা তার অ্যাসিস্ট্যান্ট অনেকগুলো থাকে না। তারপর আবার অন্তিম কাজটা মানে সরাসরি কাজটা কে করে? রাজমিস্ত্রিরা করে না? তো ওইরকম টাইপের হয়েছে আর কি বিষয়টা। রাইট দ্য ইয়ার্স অফ বার্থ অ্যান্ড ডেথ অফ জন মিল্টন। তো জন মিল্টন কখন জন্মগ্রহণ করছে এবং কখন মৃত্যুবরণ করছে, মানে তার জন্মসাল এবং মৃত্যু সাল। এখন তোমরা অনেকে পার্ট সি এর জন্য কিন্তু পড়বা, যে যখন লিখবা যে প্যারাডাইস লস্ট ইজ ওয়ান অফ দা এরকম লিখবা রিটেন বাই জন মিল্টন, তখন কি লিখবা? ওনার লাইফ ডিউরেশনটা লিখো 1608 টু, আচ্ছা কি লিখছি, আচ্ছা
74। তো এটা লিখো তো। তো অনেক সময় দেখবা ওইরকম ধাঁচের প্রশ্ন করতে পারে। তো জন মিল্টন মূলত জন্মগ্রহণ করে 1608 সালে এবং মৃত্যুবরণ করে 1674 সালে। তারপর এই প্রশ্নটা একটু আলাদা একটু প্রশ্ন, একটু তবে একটু খেয়াল রাখবা বিষয়টা। আমি একটু আলাদা প্রশ্ন এখানে দিলাম। What does Milton call the suppression of books martyrdom? মানে বইকে দমন করাকে কেন মিল্টন শাহাদাত মানে কি, মার্টার মানে কি তোমার শহীদ, এই শহীদ হয়ে যাওয়া বলে সম্বোধন করছে। তো দেখি কি বলছে। As books contain potency of life, যেহেতু বইয়ের মধ্যে জীবনের শক্তি, জীবনের কাহিনী আছে, মিল্টন calls the suppression of books martyrdom, তাই মিল্টন এই বইয়ের ধমনের কাজটাকে সে শহীদের সাথে বা শহীদের মর্যাদার সাথে তুলনা করছে। হোয়াট ডিড বেলজিবাব প্রেডিক্ট? বেলজিবাব কি ভবিষ্যৎবাণী করেছিল বা সে কি অনুমান করেছিল? হি হ্যাড প্রেডিক্টেড দ্যাট, তো সে এটা বুঝতে পেরেছিল বা ভবিষ্যৎবাণী করেছিল যে অ্যাজ দে হ্যাড লস্ট দেয়ার অল গ্লোরি, যেহেতু তারা তাদের সকল বা সমস্ত গৌরব হারিয়ে ফেলছে, সো দে মাস্ট আন্ডারগো দ্য সার্ভিটিউড অফ গড, তো তাই তাদের অবশ্য ঈশ্বরের দাসত্ব সহ্য করতে হবে, তা মেনে নিতে হবে। তারপর হোয়াই ডিড দ্য সার্পেন্ট ইনস্টিগেট ইভ, কেন সার্পেন্ট কেন ইভকে কি করেছিল, পরচিত করেছিল, মানে তাকে কেন কি করেছিল, লোভ দেখিয়েছিল। আউট অফ হিজ প্রাইড অ্যান্ড জেলাসি, তার অহংকার এবং ঈর্ষার বশে। হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ প্যারাডাইস লস্ট? ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স টু গড, এটা আমরা উপরে পড়ছি মেজর থিমস এর মধ্যে। তো মেজর থিমস এর জায়গায় সাবজেক্ট ম্যাটার এই কথাটাও দিতে পারে, এই জন্য এটা লিখলাম। তারপর এই প্রশ্নটা হলো হু ইজ টেথিস? এই টেথিস কথাটা যদিও আমাদের প্যারাডাইস লস্টে নাই, এটা হয়েছে তোমার ফেয়ারি কুইনে আছে, কিন্তু প্রশ্নটা পাইলাম তাই আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। তো এই থেটিস কে ছিলেন? থেটিস ইজ দ্য ওয়াইফ অফ ওশেনাস দ্য সি গড। ওশেনিয়াস, যিনি কিনা কি সমুদ্রের দেব, ওনার স্ত্রী ছিলেন থেটিস। ওকে, দেখো সকলের কাছে প্রশ্নগুলো ক্লিয়ার কিনা। আর অবশ্যই তোমরা পার্ট বি পড়লে, পার্ট সি পড়লে আরো অনেক প্রশ্ন কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, বা আরো অনেক ইনফরমেশন তোমরা কি পাবা, আরো পাবা। ক্লিয়ার কিনা জানাও। আর এখানে কিন্তু আমি সাইড নোট হিসেবে লিখে দিয়েছিলাম জন মিল্টন হলো কিসে বিলং করে, পিউরিটান এইজে বিলং করে। তো এরকম একটা জন মিল্টনের 2 নাম্বার প্রশ্নটাই তোমাদের সেট সাজেশনে আছে, হুইচ এজ ডিড মিল্টন বিলং টু? তো কিছু কিছু প্রশ্ন আমাদের আলোচনার ভিতরে চলে আসে, সো তোমাদেরকে ওই প্রশ্নগুলো আলাদাভাবে পড়তে হবে না। ওকে, আলাদাভাবে পড়তে হয় না বা হবে না। বা তোমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট সিন অফ ম্যান, মানে মানুষের প্রথম ভুল কিংবা পাপ কি ছিল,
The eating of the fruit of forbidden tree, নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা। এবং হোয়াট ওয়ার ইটস কনসিকুয়েন্সেস, এটার আঞ্জাম। কিছু কিছু ওয়ার্ড আছে হিন্দি ভাষাটা, মানে হিন্দি শব্দটা খুবই মানে আমরা ইজিলি বলে ফেলি আর কি। তো এটার ফলাফলটা কি ছিল? ফলাফল হিসাবে কি ছিল বলো তো, এই প্রশ্নটা যদি আসে। তো ফলাফলটা ছিল যে অ্যাডাম এন্ড ইভকে আর্থে পাঠায় দেওয়া হয়েছে। প্যারাডাইস লস্টের ব্রিফটা সকলের কাছে ক্লিয়ার হলো কিনা? আমাদের নেক্সট টার্গেট থাকবে জন ডান। ওকে, জন ডানের যেহেতু তোমাদের 5টা কবিতা, তো উনার টুকু পড়তে আমাদের একটু টাইম লাগবে। ওকে, ওনার কবিতাগুলো পড়তে বা ওনার ব্রিফ গুলো পড়তে আমাদের একটু টাইম লাগবে। কিন্তু আরেকজন যে আছে কিনা, অ্যান্ড্রিউ মার্বেল, ওনারটা আমাদের তেমন কোনো টাইম লাগবে না। ওনার কবিতা 2টা, আর প্রশ্ন তেমন বড় না, বেশি না। আচ্ছা, ঠিক আছে, তো সবাই বিষয়গুলো ক্লিয়ার করে রাখো। আর আমি যে প্রশ্নগুলো এখানে এক্সট্রা ইনক্লুড করছি, এই পিক গুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, কেমন? আল্লাহ হাফেজ।